আসিফ মাহতাব উৎস গণভোটে হ্যাঁ দিব কি না দিব এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছেন, আর ওই ভিডিওতে তিনি কতগুলো মিথ্যাচার মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা প্রচার করেছেন। একটা মানুষ চাইলে গণভোটে হ্যাঁ দিতে পারে নাও দিতে পারে, যেহেতু এখানে দুইটা অপশনই আছে। সো কেউ হ্যাঁ দিবে কেউ না দিবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে আসিফ মাহতাব গণভোটে না দেওয়ার পেছনে যে যুক্তিগুলো তুলে ধরছেন এগুলো কোনো যুক্তি না, এগুলো সরাসরি মিথ্যাচার কিংবা অপপ্রচার বলা যায়, যে অপপ্রচার এবং মিথ্যাচারের মাধ্যমে তিনি মানুষকে ম্যানিপুলেট করছেন। সংক্ষেপে বলার চেষ্টা করব যে কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি। দেখেন, আমাদের জুলাই সনদে 84 নম্বর ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার মানে যে ক্ষমতায় আসবে, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে। আচ্ছা ভাই, জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই? ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি রাইটস বাস্তবায়ন করবে। তো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই সনদটা বাস্তবায়ন করবেন, তখন তারা বলবে এই যে এটা তো পাস হয়ে গেছে, এখন তো আপনার এলজিবিটি কিউ বাস্তবায়ন করতে হবে। এবং এটা শুধু এই বিষয় না, আর অনেক বিষয় আছে এই সনদে। বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যুস যে ওপেন সোসাইটি কোথা থেকে আসলো ভাই? আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনিও করেন নাই। আসিফ মাহতাব গণভোটে না দেওয়ার পেছনে যুক্তি হিসেবে তুলে ধরছেন জুলাই সনদের 84 নম্বর ধারাকে। এই পুরা জুলাই সনদে আছে 84টা ধারা, তার মধ্যে এই 84 ধারার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সে অ্যানালাইসিসে না গিয়ে তিনি চেরিপিক হিসেবে একদম 84 নম্বর ধারাটাই চুজ করলেন। যে 84 নম্বর ধারাতে তিনি তার যে এজেন্ডা আছে এলজিবিটি কিউ সমকামী এজেন্ডা, যে এজেন্ডা বলে মানুষকে তিনি ম্যানিপুলেট করতে পারেন, সেই এজেন্ডা খুঁজে বের করছেন। অথচ এই 84 নম্বর ধারাতে সরাসরি সমকামিতার বিষয়ে কোনো কিছু বলা নাই। 84 নম্বর ধারা কি আছে? 84 নম্বর ধারা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের কথা বলা হচ্ছে, এবং আসিফ মাহতাব যুক্তি দিচ্ছেন যে এই গণভোটে যদি হ্যাঁ বিজয়ী হয় তাহলে বাংলাদেশ ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যাবে, গেলে বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দেয়া হবে। হাস্যকর বিষয় হলো মাহতাব যে 84 নম্বর ধারা নিয়ে গণভোটে না দেওয়ার পেছনে যুক্তি দিচ্ছেন, সে 84 নম্বর ধারা গণভোটে যাবেই না, মানে সে 84 নম্বর ধারা নিয়ে গণভোট হবেই না। ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা। শুধু দুইটি ইস্যুতে আপনাদের বলি, যেমন উনি জুলাই সনদের ধারা 84-তে রয়েছে যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হবে, তো উনি বলছেন যে গণভোট দিলে এটা হবে। এটা যে কত বড় মিথ্যাচার, এর সঙ্গে গণভোটের কোন রকম কোনো সম্পর্কই নেই। জুলাই সনদের গণভোট হবে শুধুমাত্র 8টি ইস্যুতে। জুলাই সনদের মোট 48টি সংস্কার রয়েছে। 48টি সংস্কারের মধ্যে 30টি সংস্কারের বিষয়ে সব দল একমত, আর 10টি এমন সংস্কার প্রস্তাব রয়েছে যেগুলোর বিষয়ে বিভিন্ন দলের নোট অফ ডিসেন্ট আছে। এক্ষেত্রে হ্যাঁ ভোট জিতলেও পরবর্তী সরকার যে চায় এগুলো বাস্তবায়ন করবেন, না চাইলে করবে না। আর বাকি 8টি সংস্কার প্রস্তাব রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে হবে। তার মানে জুলাই সনদে মূলত 8টি সংস্কার প্রস্তাবের উপরে গণভোট হচ্ছে। এগুলো আছে 1 থেকে 48 এর মধ্যে। 49 থেকে 84 পর্যন্ত যে 35টি সংস্কার প্রস্তাব রয়েছে তার সঙ্গে গণভোটের কোন রকম কোনো সম্পর্ক নেই। তো আসিফ মাহতাব যিনি ভদ্রলোক, উনি বলেছেন যে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ মানে হচ্ছে সমকামিতা। আল্লাহ জানে ভদ্রলোকের মাথায় কি ঘোরে। আর এই যে 84 নম্বর ধারার পেছনে মাহতাব যে যুক্তি দিচ্ছে, এই 84 নম্বর ধারা কোনো আইন না, এটা হচ্ছে মানে যারা সংস্কার কমিশনে ছিল, সাংবিধানিক সংস্কার কমিশন, ওদের একটা রিকমেন্ডেশন। এতে গণভোট জয়ী হওয়া কিংবা বিজয়ী হওয়ার সাথে সম্পর্ক নাই। পরবর্তীতে যারা সরকারে আসবে তারা যদি চায় তারা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যাবে, যদি না চায় যাবে না। এটা জাস্ট একটা রিকমেন্ডেশন যে সরকারকে জনগণের সাথে সম্পৃক্ত করার জন্য, নাথিং এলস। আর এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হলো একটা আন্তর্জাতিক সংস্থা যারা সরকার ও জনগণের মধ্যে কার্যাবলী ট্রান্সপারেন্ট রাখায় কাজ করেন, যারা মূলত দুর্নীতির বিরুদ্ধে, নাগরিকদের অধিকার, জলবায়ু পরিবেশ, অর্থনৈতিক স্বচ্ছতা, অন্তর্ভুক্তি, ন্যায় বিচার, সরকারের জনসাধারণের অংশগ্রহণ, জনগণের তথ্য অধিকার সুরক্ষা, অর্থাৎ তারা এই প্রধান 7টা পলিসি নিয়ে কাজ করে। ইন্টারেস্টিংলি সংস্কার কমিশনের এই রিকমেন্ডেশন, যেখানে সংস্কার কমিশন বলতেছে বাংলাদেশকে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে যুক্ত করার জন্য, সেটাতে বিএনপি শুধুমাত্র বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন এই ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে গেলে যেটা হবে যে দুর্নীতির এগেইনস্টে কথা হবে আন্তর্জাতিক মহলে, বাংলাদেশের ওরা তদারকি করবে, বাংলাদেশের পরিবেশ নিয়ে, জনগণের অধিকার নিয়ে, ন্যায় বিচার নিশ্চিত করা নিয়ে, এগুলা নিয়ে বাংলাদেশের বিচারিক কার্যাবলী ওরা মনিটর করবে, যে বাংলাদেশ যদি ওই রকম একটা গভর্নমেন্ট পার্টনারশিপে যায়। আগামীতে যারা ক্ষমতা আসবে, বিএনপি তো ধরে নিয়েছে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি চায় না বিএনপির দুর্নীতি নিয়ে, বিএনপির বিচারহীনতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কথা হোক, এই জন্য বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, এটা যুক্তিসঙ্গত। কিন্তু বাংলাদেশের অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, স্পেশালি জামাতের কথা বাদ দিলাম, জামাতকে আমি ইসলামিক দল হিসেবে ধরি না, জামাত বর্তমানে সেকুলার ডেমোক্রেটিক রাজনীতিটাই করতেছে। সো অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন যেটা চরমোনাই পীরের দল, এরপরে খেলাফত মজলিস যেটা মামুনুল হকের দল, জামাতের সাথে জুটে আছে, এরকম বড় বড় ইসলামিক দলগুলো এটাতে ঐক্যমত পোষণ করছে। সো তারা কি জানে না এটাতে ইউনূস সরকার এলজিবিটি ঢুকাচ্ছে? না, এটার উদ্দেশ্য এলজিবিটি না,
না, কারণ এটার উদ্দেশ্য হচ্ছে সরকারকে প্রশ্ন করা, সরকারকে জনগণের সাথে সম্পৃক্ত করা, সরকারের বিষয়াবলী, সরকারের কার্যাবলী, সরকারের অর্থনৈতিক যে ব্যয় বা সরকারের যে অর্থনৈতিক পলিসি এগুলোকে ট্রান্সপারেন্ট রাখা। এই জন্য ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে নিয়ে যাওয়ার জন্য রিকমেন্ডেশন করেছে বিদায়ী বাংলাদেশের সকল ইসলামিক দলগুলো এটাতে ঐক্যমত পোষণ করেছে। এরপর যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা যদি না চায় তাহলে কিন্তু এটা যাবে না। সো এটা টোটালি ডিপেন্ড করবে আগামীতে যারা ক্ষমতা আসবে তাদের উপর, এই গণভোটের উপর না। সো গণভোটে হ্যাঁ দিবেন কি না দিবেন এটার পেছনে এই 84তম ধারার যুক্তি কোনোভাবেই ভ্যালিড না। ইন্টারেস্টিং কথা কি জানেন, এই ওপেন গভর্নমেন্টের প্রধান 8টা ধারায় যখন দেশের সাধারণ নাগরিকদের জন্য, নাগরিকদের কল্যাণে বরঞ্চ সরকার ক্ষমতাকে প্রশ্ন করা, সরকারকে চ্যালেঞ্জ করা, দুর্নীতি হ্রাস করে নিয়ে আসার জন্য এই 8টা পলিসির একটাও আসিফ মাহতাব উৎস আলোচনা না করে তিনি কোথা থেকে কোন চিপায় গিয়ে খুঁজে নিয়ে আসছেন LGBTQ, কারণ ওনার এজেন্ডা তো এটাই, উনি এটা দিয়ে মানুষকে ম্যানিপুলেট করবেন। কিন্তু তিনি এই প্রধান 8টা ভালো বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করলেন না। এখন মাহতাবকে ইচ্ছাকৃতভাবে এই 8টা পলিসি এড়িয়ে গেছে নাকি তার আলাদা কোনো এজেন্ডা আছে সেটা মাহতাব নিজেই বলতে পারবে। আমি জানি না আসিফ মাহতাবের ব্রেনে বা ওনার মাথায় কি চলে, উনি সবকিছুর মধ্যে কেন জানি সমকামিতা ঢুকিয়ে ফেলার চেষ্টা করেন। এর আগে কাজী নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থকেও উনি সমকামিতা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা সমকামিতার অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করেছেন। সো এটা আলাদা আলোচনা। কিন্তু এই যে তিনি যে সমকামিতার ইস্যুটা তুলে নিয়ে আসছেন এটা তো ওই আন্তর্জাতিক সংস্থার প্রধান পলিসিগুলোর মধ্যে একটা নাম। এছাড়া আন্তর্জাতিক যে সংস্থাগুলা হয় এগুলা কিন্তু সকলের, মানে মানবাধিকার যে সংস্থাগুলো এগুলো সকলের সমান অধিকারে বিশ্বাস করে। তারা লিঙ্গভেদে ডিফাইন করে না যে পুরুষের একরকম অধিকার হবে, মেয়েদের একরকম অধিকার হবে। তারা সকল নাগরিকের বা সকল মানুষের সমান অধিকার এবং সকলের ন্যায় বিচারে বিশ্বাস করেন। এখন ধরেন এই যে ধরেন ওপেন গভর্নমেন্টের একটা পলিসি আছে, যে পলিসিও না, যে পলিসির মধ্যে যেহেতু সমকামীরা নাগরিক, তারা নাগরিকদের অধিকারে বিশ্বাস করে, এই তারা LGBTদের অধিকারে বিশ্বাস করে বিদায় আসিফ মাহতাবের যুক্তি হচ্ছে আমাদের এতে গণভোটে হ্যাঁ দেওয়া যাবে না, দিলে আমরা ওপেন গভর্নমেন্টে যাবো। আর ওপেন গভর্নমেন্ট সমকামিতায় বিশ্বাস করে বা সমকামিতার অধিকার রক্ষায় বিশ্বাস করে। তাহলে এবার যদি আমি পাল্টা প্রশ্ন করি, আমরা যে জাতিসংঘের সদস্য, সেই জাতিসংঘ কি সমকামিতায় বিশ্বাস করে না? বা সেই জাতিসংঘ কি সমকামিতা নিয়ে অ্যাক্টিভিজম করে না? বিশ্বের সমকামিতা বৈধতা দেয়া সবচাইতে বেশি কাজ করে জাতিসংঘ। তাহলে আমরা জাতিসংঘের সদস্য কেন? আমরা কেন জাতিসংঘ থেকে বেরিয়ে আসছি না? আমরা যে আন্তর্জাতিক আদালতের সদস্য, আন্তর্জাতিক আদালত কি সমকামীদের অধিকারে বিশ্বাস করে না? সমকামীদের রাইটসে বিশ্বাস করে না? বিশ্বাস করে তো। তাহলে আমরা আন্তর্জাতিক আদালতের সদস্য কেন? আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য কেন? গোটা বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাই সর্বপ্রথম সমকামিতাকে বৈধতা দেয় এবং সমকামিতাকে কোনো বিকৃত মস্তিষ্ক বা বিকৃত আচরণ মনে করে না। তারা মনে করে সমকামিতা সম্পূর্ণ ন্যাচারাল। তারপরেও আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য কেন? আসিফ মাহতাবকে এখন বলবেন আমরা জাতিসংঘ থেকে বেরিয়ে আসবো, আমরা আন্তর্জাতিক আদালত থেকে বেরিয়ে আসবো, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসবো। এছাড়া আরো অন্যান্য যত জোটগুলো আছে, সার্ক সহ আরো অন্যান্য যত জোটগুলো আছে বা যেগুলা দেশের উন্নয়নে বা রাষ্ট্রের সার্বভৌমত্বে বজায় রাখায় বা জনগণের অধিকার সুরক্ষা কাজ করে, এই সকল জোটগুলা থেকে আমরা বেরিয়ে আসবো। বেরিয়ে আসতে বলবেন তিনি? ডেফিনেটলি বলবেন না। কারণ আমরা জাতিসংঘ থেকে আমরা আমাদের সভরেন্টি নিয়ে কথা বলতে পারি, আমরা আমাদের ন্যায্য হিস্সা নিয়ে আন্তর্জাতিক আদালতে কথা বলতে পারি। আমরা আন্তর্জাতিক আদালতকে কাজে লাগিয়ে মায়ানমারের সাথে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে কনফ্লিক্ট ছিল সেই সমুদ্র সীমা আমরা বিজয় করে আসছি। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনেক বড় স্বাস্থ্য ডোনেশন পাই। যার আমাদের যে রোহিঙ্গারা আছে আমাদের দেশে, জাতিসংঘ থেকে আমরা অনেক হিউজ অ্যামাউন্টের ডোনেশন পাই, যেটা আমাদের মানে ইয়ের মধ্যে পড়ে না। সো জাতিসংঘের সমকামিতা বৈধ আছে বলে বাংলাদেশের সমকামিতা বৈধ হয়ে যায় নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমকামিতাকে অ্যাকনোলেজ করে বিদায় বাংলাদেশের সমকামিতা বৈধ হয়ে যায় নাই। আন্তর্জাতিক আদালত সমকামিতাকে অ্যাকনোলেজ করে বিদায় বাংলাদেশের সমকামিতা বৈধ হয়ে যায় নাই। সো ওই অর্গানাইজেশন গুলা যে ভালো ভালো দিকগুলো বাংলাদেশ ওইটাই কাজে লাগাচ্ছে। এরকম ওপেন গভর্নমেন্টে বাংলাদেশ যদি যায়, বাংলাদেশ নিয়ার ফিউচারে যদি কোনো গভর্নমেন্ট ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে নিয়ে যায়, তাহলে বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নাগরিক অধিকার, বাংলাদেশের ডেমোক্রেসি এই ভালো দিকগুলা নিয়ে কাজ করবে। সমকামিতা অনেক পেছনের একটা বিষয়। এখানে সমকামিতা বাংলাদেশের মেন প্রায়োরিটি না। জাতিসংঘে অংশগ্রহণ করা মানে বাংলাদেশের সমকামিতাকে বৈধতা দেয়া না। বাংলাদেশের আরো অন্যান্য ইস্যুস আছে যেগুলো নিয়ে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলা দরকার। সো মাহতাব এই নগণ্য একটা ইস্যুকে কোথায় কোন চিপা থেকে বের করে নিয়ে এসে এটাকে প্রদান দেখাচ্ছেন এবং এটার লেম যুক্তি দিচ্ছেন যে গণভোটে না যাওয়ার পেছনে যে জিনিসটা গণভোটেই যাবে না। এই ভিডিওতে মাহতাব আরেকটা মিথ্যার দাবি, মিথ্যা প্রোপাগান্ডাই বলা যায়, মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করেছেন যে আমেরিকার ক্ষমতায় ট্রাম্প আসার পর নাকি এরকম LGBT এই জিনিসগুলো বন্ধ করে দিয়েছে। মানে ওনার ভিডিওতে উনি ChatGPT থেকে উত্তর বের করার পর থেকে দেখাইছে। তো আপনারা এখন ChatGPT তে গিয়ে সার্চ করেন যে আমেরিকায় ট্রাম্প ক্ষমতা আসার পর সমকামিতা বন্ধ হয়েছে কিনা। দেখেন ChatGPT থেকে আপনারা উত্তর পেয়ে যাবেন যে না, আমেরিকার সমকামিতা বন্ধ হয়নি। সো পুরা ভিডিওতে উনি এরকম মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচারগুলো তিনি কেন করেছেন একমাত্র তিনি জানেন এবং তার আল্লাহ ভালো জানেন। ওনার আরেকটা আর্গুমেন্ট হলো সংবিধানের মূলনীতিতে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা, এগুলাতে তিনি LGBT এজেন্ডা দেখতে পারতেছেন। মানে এগুলোতে নাকি হিডেনলি LGBT
এলজিবিটি এজেন্ডা আছে, যেটার কোনো ভিজিবল প্রমাণ তিনি দেখাইতে পারেন নাই। মানে উনি অলিয়া উলিয়ার মতো ভাব করে বলতে চাচ্ছে আর কি, যে আমার যে চোখ আছে ওই চোখ তোমাদের নাই, আমার অলির চোখ, এই জন্য আমি ওই সাম্য মানবিক মর্যাদার মধ্যে এলজিবিটি দেখতে পাচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমার যে চোখ তোমাদের সেই চোখ নাই। এই জায়গাটাতে আসিফ মাহতাব উৎস স্যারকে আমি প্রশ্ন করতে চাই, আচ্ছা মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার বা সামাজিক সুবিচার, সাম্য বা সমান অধিকার, এই শব্দগুলোর ভিতর যদি এলজিবিটি এজেন্ডা লুকায়িত থাকে, তাহলে আপনি কেন আপনার ওই ভিডিওতে রিকমেন্ড করেন নাই, বা আপনি কেন আপনার ওই ভিডিওতে বলে দেন নাই সামাজিক ন্যায় বিচার মানে সামাজিক সুবিচার, সাম্য, মানবিক মর্যাদা, এগুলোর বাইরে অল্টারনেট কোন শব্দ ব্যবহার করলে, কোন শব্দ ইউজ করলে ওইটার ভিতরে এলজিবিটি থাকবে না, ওইটা তো আপনি বলেন না। আপনি বলছেন এটাতে এজেন্ডা আছে, ঠিক আছে এটাতে এজেন্ডা আছে, আমি মানলাম, এটার এগেইনস্ট আমি কোন ওয়ার্ড ইউজ করব সেটা তো আপনি বলে গেলেন না, যেটাতে আপনার ওই যে হিডেন এলজিবিটি এজেন্ডা ওইটা থাকবে না। একটা রাষ্ট্রের যখন কনস্টিটিউশন প্রণীত হয়, সেই রাষ্ট্রের কনস্টিটিউশন বা সংবিধান কে বলতে পারে যে সে শিয়াদেরকে একরকম অধিকার দেবে, সে সুন্নিদের একরকম অধিকার দেবে, সে পুরুষদেরকে একরকম অধিকার দেবে, সে মেয়েদেরকে একরকম অধিকার দেবে। লিঙ্গভেদে বা ধর্মভেদে তারা কি অধিকারের চর্চা আলাদা করতে পারে, বা তারাকে আলাদাভাবে আইন ডিফাইন করতে পারে না। তো রাষ্ট্র সবাইকে সমান অধিকার দেখে, রাষ্ট্র সবার জন্য সামাজিক সুবিচারের কথা বলে, এইভাবে রাষ্ট্র কনস্টিটিউশন প্রণীত হয়। আমার মনে হয় আসিফ মাহতাব উৎস এর আগে কোন দেশে কনস্টিটিউশন পড়েছেন, যদি তিনি পড়ে থাকেন তাহলে এই যে কাজটা করেছেন এটা তার ইচ্ছাকৃতভাবে প্রোপাগান্ডা প্রচার, আর যদি না পড়ে থাকেন তাহলে তার এটা অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃত প্রোপাগান্ডা মানুষের সামনে তুলে ধরতে হয়, না হলে অনেক বেশি মানুষ ম্যানিপুলেট হয়, এবং তার ভিডিওতে অনেক বেশি মানুষ ম্যানিপুলেট হয়ে গেছে। আমাকে শত মানুষ ইনবক্স করতেছে যে ভাই এই বিষয়টা নিয়ে কিছু বলেন, আপনি যেহেতু গণভোটের পক্ষে কথা বলতেছেন, এই কনসার্ন নিয়ে কিছু বলেন, এই জন্য আমার এই ভিডিওটা তৈরি করা। আসিফ মাহতাব উৎস মনে হয় এটাও জানা না যে সংবিধানের ব্যাখ্যা দেয় আদালত। এখন আসিফ মাহতাব উৎস এই ভদ্রলোক যদি সাম্য বলতে কি বোঝায়, সামাজিক ন্যায় বিচার বা সামাজিক সুবিচার বলতে কি বোঝায়, মানবিক মর্যাদা বলতে কি বোঝায়, এই ওয়ার্ডগুলো বলতে কি বোঝায়, এটা যদি তিনি না জানেন তাহলে তিনি আদালতের কাছে গিয়ে তার ব্যাখ্যা চাইতে পারতেন, ওই শব্দগুলোর ব্যাখ্যা আদালত থেকে নিতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে তার মন গড়া মতো এক ধরনের প্রোপাগান্ডা প্রচার করে তিনি মানুষকে মিসলিড করেছেন। জাস্ট এই শব্দগুলোর ভিতরে গোপন এলজিবিটি এজেন্ডা মানে কাল্পনিক এলজিবিটি এজেন্ডা দেখতে পেয়েছেন তিনি। গণভোটে না জয়ী হলে আরেকটা স্বৈরাচার তৈরি হবে, আর বাংলাদেশের স্বৈরাচার হওয়ার আগে মুসলমানদের রক্ত হালাল করতে হবে, এটা ভুলে যায় না। জনগণের ম্যান্ডেটের সরকার কখনোই এলজিবিটি বৈধ দেওয়ার কথা ভাবতেই পারবে না। আপনি দেখেন গণভোটে হ্যাঁ বিজয়ী হলে ক্ষমতাসীন সরকার যদি কোনো আইন বাদ দিতে হয় কিংবা জনবিরোধী কোনো আইন করতে হয়, তাহলে তাকে দুইটা স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। এক, গণভোটে হ্যাঁ জিতলে উচ্চ কক্ষ হবে, আর উচ্চ কক্ষ হবে পিয়ার পদ্ধতিতে, সব দলের লোক থাকবে, আর আইন পাশ করতে হলে উচ্চ কক্ষের অনুমোদন লাগবে। আর উচ্চ কক্ষে যখন সব দলের সব মতাদর্শের সব রকমের লোক থাকবে পিয়ার পদ্ধতিতে হলে, তখন কিন্তু যে কোনো আইন পাশ করা অতটা সহজ হবে না। 2 নাম্বার হলো হ্যাঁ বিজয় হলে কোনো আইনে 2 কক্ষের মতো পার্থক্য থাকলে আইন করতে কিংবা আইন বাদ দিতে গণভোট লাগবে। মানে হলো পরবর্তীতে কোনো সরকার যদি ফর্ম করে এবং সেই সরকার যদি সমকামিতা বৈধতা দিতে চায় বা সমকামিতা বৈধতা দিয়ে আইন পাশ করতে চায়, তাহলে প্রথমে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের ব্যারিয়ারের মধ্যে দিয়ে যেতে হবে। 2 কক্ষ সম্মতি যদি না দেয়, মানে নিম্ন কক্ষ দেয় উচ্চ কক্ষ না দেয়, তাহলে এই আইন বৈধতা দেওয়ার জন্য আবার গণভোটে আসতে হবে। যদি হ্যাঁ বিজয় হয়, হ্যাঁ বিজয় না হলে গণভোটে আসতে হবে না। হ্যাঁ বিজয় হলে গণভোটে আসতে হবে যে আমি দেশে সমকামিতা বৈধতা দিতে চাই। এবারে যেরকম গণভোট হচ্ছে, তুমি কি হ্যাঁ বলবা না বলবা। সো আপনি গণভোটে মানে আপনি সমকামিতার পক্ষে হ্যাঁ বললে তখনই আইন পাস হবে, আপনি না বললে তো আইন পাস হচ্ছে না। এটা শুধুমাত্র গণভোটে হ্যাঁ বিজয় হলে। আর গণভোটে যদি না বিজয় হয়, তাহলে আগের মতো সার্কাস, ওই যে সংসদে বসে অল্প কয়েকজন পাপেট টাপেট মিলে ওদের জন্য মানে না বিজয় হলে তখন আইন পাস করা সহজ হবে, কারণ ওই দলীয় সমর্থক বেশি থাকবে, তারা সবাই মিলে হ্যাঁ দিয়ে তারা সংসদে তারা ডিসাইড করে আইন পাস করে ফেলবে। এমনকি গণভোট যদি বিজয় না হয়, তাহলে যে উচ্চ কক্ষ হবে, আমরা তো বিএনপির ম্যানিফেস্টো দেখেছি, সে উচ্চ কক্ষে বলা হচ্ছে যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এখন এই গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ডিসাইড করবে? এই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ক্ষমতাসীন দল তারাই ডিসাইড করবে। এতে কিন্তু সকল ধরনের মত পার্থক্য থাকবে না। উচ্চ কক্ষে যারা যাবে তারা কিন্তু তখন আর যখন ওই যে দলীয় আনুগত্য নিয়ে যাবে, তারা কিন্তু এই আইনে আর বাধা দেবে না। কিন্তু গণভোটে হ্যাঁ বিজয় হলো যখন এটা পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ যাবে, তখন সকল মত পার্থক্য থাকার কারণে যে কোনো আইন পাশ করা বা সমকামিতার মতো একটা কনসার্নের বিষয়কে আইন পাশ করা অতটা সহজ হবে না। বরং সে জায়গা থেকে গণভোটে যদি না বিজয়ী হয়, মানে গণভোটে হ্যাঁ যদি হেরে যায়, তাহলে এই সমকামিতার পক্ষে আইন প্রণয়ন করা সহজ হবে বা আইন পাশ করা সহজ হবে। তো সেদিক থেকে আসিফ মাহতাব উৎসের যদি গণভোটে মানে যদি দেশে সমকামিতা বৈধতা পাবে এটা কনসার্নের বিষয়, তাহলে তো তিনি হ্যাঁ এর পক্ষে থাকার কথা, কিন্তু তিনি থাকতেছেন না এর পক্ষে। তো এই জায়গাটাতে তার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা বা তার এই প্রোপাগান্ডাগুলোর পেছনে অন্য কোন এজেন্ডা আছে কিনা সেটাও খতিয়ে দেখার বা সেটাও চিন্তা করার বিষয় রয়েছে। আর গণভোটে হ্যাঁ চায় যারা, তারা চায় রাষ্ট্র নাগরিকের হোক, তারা চায় না পরবর্তীতে আর কোনো স্বৈরাচার তৈরি হোক, তারা চায় না পরবর্তীতে আবার কোনো স্বৈরাচার এইভাবে জুলাইয়ের মতো নিজ দেশের মানুষের উপর নিজেদের ট্যাক্সের টাকা এভাবে জেনোসাইড চালাক। শহীদ ওসমান হাদির পক্ষের ভোট হচ্ছে হ্যাঁ ভোট।
ভোট, ইনসাফের পক্ষের ভোট হচ্ছে হ্যাঁ ভোট। তাই 12 তারিখ ভোট দিতে গিয়ে প্রথমে হ্যাঁতে ভোট দিবেন, পরবর্তীতে আপনার পছন্দ মতো যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।